এই তুমি আমাকে মারতেছো কেন? তুমি তো বললে স্যান্ডেলটা পেরে দেওয়ার জন্য। মা বাবা, কালকে আমার ফ্লাইট, আজকে আর ঝামেলা টামেলা কিছু করো না। ওই বাড়ির চাবিটা তোমার বৌমার হাতে তুলে দাও। এই তো আমার লক্ষ্মী বর। কে বলছো তুমি বোকা? আপনি দারোয়ানের পোশাকে? মারে আমি ওই যে ফুড গরমে একটা ডিউটি নিচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার ছেলে তো থাকে প্রবাসী। মা তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? কেন ভিক্ষা করতেছি শুনবি? হ্যাঁ মা, আমাকে শুনতেই হবে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করছে? এই সোহেল দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা বলো। তুমি এখন ওই বাড়িতে যে তোমার বাবা মাকে সরাসরি বলে দিবা ওই বাড়িতে এখন আমার হুকুম মতো সবকিছু চলবে। কথাটা মনে থাকবে? তোমার হুকুম মতো চলবে মানে? বুঝলাম না আমি। এতে না বুঝার কি হইলো সেটা তো আমি নিজেও বুঝতেছি না। আমি হচ্ছে কি ওই বাড়ির বউ। আর হ্যাঁ, আজকে এই যে তুমি যে এই পজিশনে যাচ্ছ, কার জন্য? শুধুমাত্র আমার জন্য। জীবনে কখনো প্রবাসীর মুখ দেখতে পাইতা? পারতে না। তোমার বাবা মার কি মুরত ছিল যে তোমাকে বিদেশে পাঠানো? এতদিন ধরে তো তারা অনেক চেষ্টা করলো, কিচ্ছু তো করতে পারলো না। আর তাছাড়া আমি কিন্তু যে কোনো দেশে তোমাকে পাঠাচ্ছি না, ইতালিতে পাঠাচ্ছি, ইতালি। আর সেখানে যাইতে কত টাকা লাগে আর কত কষ্ট লাগে সেটা তো খুব ভালো করেই তুমি জানো, জানো না? অনেক তো চেষ্টা করছো, এতদিন ধরে তো কিচ্ছু করতে পারোনি। সবকিছু কিন্তু আমার বাবা মা করে দিচ্ছে। তাই ওই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। আর যদি তা না হয়েছে না, তাহলে কিন্তু বাড়িতে আমি তুল কালাম করে ছাড়বো। দেখো সব ঠিক আছে, তোমার বাবা টাকা দিচ্ছে এজন্যই আমি বিদেশে যাইতে পারতেছি। কিন্তু তারপরে দেখো, ওনারা আমাকে জন্ম দিছে, ওনারা আমার বাবা মা। তুমি একটু ম্যানেজ করে চলো। শোনো, তোমার বাবা মা যদি আমার সাথে ভালো ব্যবহার করে আর আমার কথা মতো চলে তাহলে ভেবে দেখবে। আর যদি আমার কথার এদিক ওদিক হয় তাহলে তো বুঝতেইছো, সেটার মুখে না বলি। যাই হোক, এখন চলো। চলো। আর হ্যাঁ, আর কত দূর হাঁটতে হবে? এই সামনেই। তখন দিকে তো এই সামনে বলেই যাচ্ছ। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে তো। আজকে তোদের ধরতে পারলাম না, এরপরে যদি ধরতে পারি না তোকে না এই গাছের মাথায় ঝুলাই রাখবো। তুমি রাস্তাঘাটে কি চোখে দেখো না? এই যে মেয়েটা এত কষ্ট করতেছে, যাও স্যান্ডেলটা পেরে দাও। এই তুমি আমাকে মারতেছো কেন? তুমি তো বললে স্যান্ডেলটা পেরে দেওয়ার জন্য। আমি তোমার স্যান্ডেলটা পেরে দিতে বলছি, তোমারে করে কোলে উঠাইতে বলছি? তোর কথা শুনে ছেলে মানুষ চরিত্র খারাপ। এই দেখছি যে সুযোগ পাইছি অমনি মেয়েটারে গেছে জড়ায় ধরে একদম গাছের মাথায় তুলে দিচ্ছে না। থাক, রাস্তার মাঝখানে জন্য কিছু বলতে পারছিস না। চলো আগে বাড়ি চলো, তারপর দেখবো যে তোমার কপালে কি দুঃখ আছে। চলো আমার সাথে। বাবারে বাবা, সোহেল ভাই কি বিয়ে করে আনছে? এই বউ 2 দিনেও টিকবে না। সোহেলের মা, সোহেলের মা কই গো? বাজারে ব্যাগটা দাও। আমি জানি এখন তুমি বাজারে যাবা, এই জন্য ব্যাগ নিয়ে আসছি। ধরো। খুব ভালো করছো। নতুন বৌমা আসছে, বড় লোক বাড়ির মেয়ে। ও তো আবার জাতা খাইতে পারবে না। একটা কাজ করবা, ও যেসব যেসব খাবার পছন্দ করে, মাছ মাংস তরকারি, সেগুলো সব যেন তাজা থাকে, ওরকম নিয়ে আসবা। বুঝতে পারলাম, একবারে এত তাড়াতাড়ি খুব বেড়ে গেল। আহারে বোঝো না কেন? নতুন বউ না, নতুন বউ বলে কথা, মন তো জোগাড় চলতে হবে, তাই না? ঠিক আছে বাবা, তাহলে বাজারে যাই নাকি? যাও, মনে চানতে ভুলো না। আবার মজা আর কি লাগবে? ও তো বললামই তো, শাক সবজি মাছ মাংস সব কিছুই নিয়ে আসবা, মাছ যেন তাজা থাকে। যাও। আচ্ছা ঠিক আছে। এই যে দাঁড়ান, বাজারে তো যাচ্ছে, আমার থেকে একটা বড় শোনার প্রয়োজন মনে করলেন না? শোনেন, এখন থেকে এই বাড়িতে যে বাজারগুলো হবে সব মেনুগুলো আমি বলে দেব। কি ওইভাবে তাকায় কি দেখছেন? আমার দিকে তাকান।
এক কাজ করেন, বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসবেন, টাটকা গরুর মাংস, তার সঙ্গে ছোট মাছ, কিছু সবজি, ও পোলার চাউল নিয়ে আসবেন, আর একটু রোস্টও নিয়ে আসেন, একটু বিরিয়ানি করা যাবে, সাথে একটা দই আর বড় দেখে একটা ছেবড়া। কি মনে থাকবে তো? বৌমা এত কিছু? হ্যাঁ, তুমি যদি খাবো রান্না হবে। আর হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ। চিংড়ি মাছের মালাইকারি করলে সেই ভালো। বৌমা একটা কথা না বলে তো পারি না। আসলে তুমি যেগুলো বাজার ঘাটের কথা বলতেছো, এগুলো তো আমরা 7 দিনে খাবো। একদিনে এত টাকা খরচ করার কি কোনো মানে আছে? এই শোনেন, আপনাদের বাড়িতে কি রান্না হয় না হয় সেগুলো আমি শুনতে চাই না। আর তাছাড়া আমাদের বাড়িতে তো এরকমই রান্না হয়। হ্যাঁ, ঠিকই বলেছি, আমাদের বাড়িতে যেটা একদিনে রান্না হয়, আপনাদের বাড়িতে সেটা 7 দিনে রান্না হবে, এটাই তো স্বাভাবিক। আর আপনারা ছোট লোক, কোথায় আপনারা আর কোথায় আমরা, আকাশ আর পাতালের মতো ডিফারেন্স। আর তাছাড়া এতদিন কি রান্না হয়েছে না হয়েছে, কি বাজার হয়েছে না হয়েছে, সেটা তো আমি শুনতে চাইনি। আমি কি খাবো না খাবো সেটাই আনতে হবে এই বাড়িতে। আর হ্যাঁ, এই বাড়িতে এখন থেকে আমি যা বলবো তাই হবে। আর সেরকম কথা তো আপনার ছেলের সাথে আমার হয়েছে। কেন আপনার ছেলে আপনাদেরকে বলেনি? সোহেল, কই গেল? এদিকে আসো তো। কি গো, আমাকে ডাকছো? না, অন্য লোকের নাম ধরে ডাকছে নাকি? যাই হোক, শোনো, তোমাকে আমি কি বলছিলাম? তোমার বারবার বলছি না, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। কি তোমার বাবা মাকে ভালো করে বুঝায় বলনি? মা, বাবা, তোমার বৌমা যেটি কয় সেটি মানি নিলেও, সেভাবে চললি সমস্যা কি? সোহেল, এই বাড়ির একটা নিয়ম নীতি আছে, তুই ভালো করে জানিস। যখন এই বাড়িতে আমার শাশুড়ি ছিল, আমি বউ হয়ে আসার পর সমস্ত দায় দায়িত্ব তার উপর ছিল। তারপর সে যখন মারা যায়, তখন দায়িত্ব পড়ছে আমার ঘাড়ে। আর তোর বউ হয়ে এসেছে তাই বলে সব দায়িত্ব আমি তার ঘাড়ে ছেড়ে দিব, এটা তো সম্ভব না। যতদিন আমি এই বাড়িতে বেঁচে থাকবো, দায়িত্বটা আমার কাছে থাকবে। চুপ! বাবা, কি গলা তুলে তুলে কথা বলতেছে? আমি তো আপনার এত ডায়লগ শুনতে চাইনি। কি তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তাই না? তোমার বাবা মার সাথে বলতে হবে। ঠিক আছে, তাই বলি। এই যে শোনেন, এতদিন কি হয়েছে না হয়েছে, কি নিয়ম ছিল না ছিল, সেটা কিন্তু আমি শুনতে চাইনি। এখন থেকে আমি যেটা বলবো সেই নিয়মে সব কিছু চলবে। আর হ্যাঁ, আপনার শাশুড়ি কি করছে না করছে, আপনি কি করছেন, এসব কাহিনী আমাকে শোনা লাভ কি? এই যে আপনার ছেলে প্রবাসে যাবে কাঠদোল্লাতে, আমার তাই বলি কি, যাওয়ার আগে কিন্তু সোহেল আমি কোনো ঝামেলা চাই না। আর হ্যাঁ, এখন থেকে আমার কথা যদি না শোনেন, তাহলে এই দুইটারে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তারপরও কিন্তু ভাববো না যে আপনি আমার শাশুড়ি হন, উনি আমার শ্বশুর হন। আর মা, বাবা, কালকে আমার ফ্লাইট, আজকে আর ঝামেলা টামেলা কিছু করো না। ওই বাড়ির চাবিটা তোমার বৌমার হাতে তুলে দাও। এই তো আমার লক্ষ্মী বর। কে বলছে তুমি বোকা? সোহেলের মা, সোহেল দা বলছে চাবিটা তুমি বৌমার হাতে দিয়ে দাও। বুঝতে পারছি, তুমি চাচ্ছ না এই সংসারে আর কোনো ঝামেলা হোক, অশান্তি হোক। ঠিক আছে, আর হ্যাঁ, আরেকটা কথা, যে রুমটাতে এতদিন আপনারা ছিলেন না, আপনার যে কাপড়গুলো আছে সুন্দর করে বের করে ওই রান্নাঘরে চলে যাবেন। আর রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাবেন, কারণ এই রুমটাতে এখন থেকে আমি থাকবো। কি হলো, শুনতে পাননি? তাই চলো। দেখছো সোহেলের বাবা, ছেলে 2 দিন ধরে বিয়ে করতে না করতে বোর গোলাম হয়ে গেছে। কোথায় ছেলে আমাদের পক্ষে কথা বলবে? তা না, বউ যেটা বলছে সেটাই ঠিক, আমরা যা বলছি সেটা ঠিক না। আজকে নিজেদের ঘর রেখে আমাদের রান্নাঘরে থাকতে হবে, এটা বড় কষ্টের। শোনো, ছেলে বড় লোক বাড়িতে বিয়ে দিলে যা হয়, ওইটাই মনে হয় হতে যাচ্ছে আমাদের। আমি তো চাইনি ছেলে বড়লোক বাড়িতে বিয়ে করুক, ছেলে তো নিজের পছন্দেই বিয়ে করছে। আর তাই আজকে আমাদের কপালটাও পড়ে গেছে। যাও, তুমি বাজারে যাও। ঠিক আছে, আমি এই ঘরটা ফাঁকা করে রান্নাঘরটা গোছাই। কইরে শান্তি এতক্ষণ লাগে? তিশা,
আসছি ভাইয়া। এনো তোমার চা। একটা কথা বলবো ভাইয়া। কি বলবি বল। কেন শোনো নাই তুমি? কি শুনবো? ওই যে সোহেল একটা বড় লোক মেয়েকে বিয়ে করে আনছে। হ্যাঁ শুনলাম, একটা বড় লোকের মেয়ে বিয়ে করছে। সেই মেয়ে নাকি আবার তাকে প্রবাস পাঠাবে, টাকা পয়সা যা খরচ সব দিবে। হ্যাঁ মালদার পাটে ধরছে। আমি আগেই কইছিলাম ওই সোহেল সাওয়ালটা ভালো না, ওর পিস পিস ঘুরিস নে, ওর আশায় থাকিস না। তুই তো আমার কোনো কথাই শুনিস নাই। এখন কি হলো? হ্যাঁ এখন কি হলো? শোন, আমি আব্বার সাথে কথা বলছি, একটা ছেলে ভালো আছে, সামনের সপ্তাহে দেখতে আসবে, রেডি থাকিস। না ভাইয়া, আমি এখন বিয়ে করতে পারবো না। আর আমি তো এই কথাটা আব্বুকেও বলেছি, আম্মুকেও বলেছি। আমি আগে পড়াশোনাটা শেষ করব, তারপর। শোন, তোর অনেক যন্ত্রণা সহ্য করছি, যখন যা বলছিস তাই শুনছি। এই আমি কি বুঝতে পারতেছি না? আমি কি বড় হই নাই? আমি কি তোর ভাই না? তুমি এখনো সোহেলের আশায় পড়ে আছো। সে তো ঠিক আর একটা বিয়ে করে নিয়ে এসে সংসার করতেছে। শোনো ভাইয়া, আমি এত বুঝি না। আমি যখন একবার বলছি আমি এখন বিয়ে করব না, তো করব না। চা খাওয়া হয়ে গেলে রেখে দাও, আমি নিয়ে যাব পরে। তোর জেদ আমি ছুটাচ্ছি, দাঁড়া। আমি আব্বাকে এখনই সব বলতেছি। মা, আম্মা, ডাকতেছো কেন বৌমা? আপনাকে আপ্যায়ন করার জন্য ডাকতেছি। এক ডাক দিলে তো আবার আপনার কানের মধ্যে যায় না, তাই না? কি বলবা বলো। এই যে এটা ধরেন। এটা দিয়ে কি করব? এখন থেকে এই শাড়ি পরবেন। এটা কেমন কথা বলতেছো বৌমা? বাবা, সারাক্ষণ কি আপনি রাজরানী হয়ে থাকতে ইচ্ছা করে? বলি কি, একটু হাত পা নাড়ান, এই সংসারে কাজ কাম করেন। এইসব শাড়ি পরে তার মানুষ সংসারে কাজ কাম করেন না, তাই না? কি? বাড়ির কাজ আমি করব? কেন করব? আমি কখনোই বাড়ির কাজ করব না। আর তোমাকে এনেছি কিসের জন্য? রূপ দেখার জন্য? বাবা, আমাকে কি এই বাড়ির চাকরানি বানানোর জন্য নিয়ে আসছেন নাকি? হ্যাঁ দেখো বৌমা, তুমি আমার ছেলের বউ। এই সংসারে দায়িত্ব সব এখন তোমার। আমি মানছি তুমি আমার ঘরটা দখল করছো, আমাকে পাঠাইছো রান্নাঘরে, আমি সব মাইনে নিছি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি সেটাও মাইনে নিছি। তার মানে এই না তুমি একটা কাঁথা সেলাইয়ের শাড়ি আমাকে পরতে বলবে আর আমি সেটাও মেনে নেব। আর সবসময় আমার সাথে এরকম আচরণ কেন করো? কি সমস্যা তোমার? আমি কি করছি? এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসছি, সেই দিন আমি সুন্দরভাবে বুঝায় বলছিলাম, এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে, তা না হলে এই বাড়ি থেকে সোজা বের হয়ে যেতে হবে। এই তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তোর ছেলে যে ইতালি গেছে কার টাকায়? আমার বাপের টাকায়। আজকে এই যে বিদেশ থেকে যে কারিগর টাকা পাঠাচ্ছে, কার জন্য? আমার জন্য। তাই তোরে আমি যেখানে থাকতে বলবো তুই সেখানেই থাকবি। তোর যদি এখন বলে যে গোয়াল ঘরে থাকবি, গোয়াল ঘরে থাকবি। রান্নাঘরে থাকতে বললে তুই রান্নাঘরে থাকবি। আমি যা বলবো তাই শুনবি। তাই তো মেনে আসছি বৌমা। তোমার বাবার টাকায় আমার ছেলে প্রবাসে গেছে। এই বাড়ির মালিক তুমি, আর আমরা হলো চাকর চাকরানি। যখন যেটা হুকুম করতেছো ঠিক তখন সেটা পালন করতেছি। তারপরও বৌমা, কেন যে তুমি আমার সাথে সবসময় এরকম করো আমি সেটাই বুঝে উঠতে পারি না। আরে কি কষ্ট, তাই না আম্মাজান? এই শোন, একদম মুখে মুখে কথা বলবি না। এই মুখে মুখে কথা বলা না আমার একদম সহ্য হয় না। যেটা বলতেছি কান খুলে শুনে রাখ। যা শাড়িটা পর। আর হ্যাঁ, তোর স্বামী কই? হ্যাঁ, ওই বুড়োটাকে তো দেখতে পাচ্ছি না। সেই সকাল থেকে দেখতেছি বাড়ির আশেপাশে কোথাও নেই। খালি কি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর যখন খাওয়ার সময় হবে তখন একটু খাবার দাও, খেয়ে আবার বাইরে চলে যাবে। আর একটা জিনিস কি, যখন চায়ের দোকানে যাবে, ও মা আমাকে 50টা টাকা দাও, 100টা টাকা দাও। এই সংসারে কাজ করবে না, কাম করবে না, শুধু বসে বসে খাবে, এইটা তো এই বাড়িতে চলবে না। আজকে ওই বুড়াটাকে এই বাড়িতে আসুক, কিভাবে এই সংসার চলাবে না চলাবে সেটা তো আমি জানি না। রোজগার করবে, এই সংসার চলাবে, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বৌমা, তুমি আমারও যা বলার বলো, আমি তোমার সব কথা মানব। কিন্তু তোমার শ্বশুর, তার তো বয়স হয়ে গেছে, সে অসুস্থ মানুষ, সে কিভাবে কাজ করবে? বৌমা, তার সাথে তুমি অন্তত এরকম খারাপ ব্যবহার করো না। ছাড়। শোন, আমি বলছি না, এখন থেকে এই বাড়ির কর্তা আমি, করতেও আমি যা বলবো তাই শুনতে হবে। আজকে আগে ওই বুড়োটা আসুক, তারপর ওই বুড়োর ব্যবস্থা আমি করবো। কেন দাঁড়ায় আছিস কেন? যা এখান থেকে। সামনের পর সব সমস্যা। বাবা রে,
আমাদের সুখের জন্য তুই প্রবাসে গেছস, কত কষ্ট করতেছস, কিন্তু সেই সুখ আমাদের এই 4 আঙ্গুল কপালে সহ্য হইল না। যেখানে আমরা সুখ ভোগ করব, সেইখানে এই পরিবারে আজকে আমরা চাকর চাকরানি, সুখের মালিক হলো তোর বউ। বিধাতার লেখন এই মনে হয়েছিল আমাদের কপালে সুখ নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি, তুই ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আঙ্কেল, আপনি দারোয়ানের পোশাকে? মারে আমি ওই যে ফুড গড়নে একটা ডিউটি নিচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার ছেলে তো থাকে প্রবাসে। মারে সবই ঠিক আছে, সব আমার এই কপাল। সোহেল ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে আনছে, এখন সে যা বলে তাই আমাকে শুনতে হয়। কি কবরে মা, এখন সেই আমার বাড়ির কর্তা, এখন আমি এই বাড়ির চাকর হয়ে গেছি। তোমার চাচের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, শারীরিক নির্যাতনও করে। এখন আবার বলছে যদি কামাই করে না নিয়ে আসি তাহলে আমাদেরকে আর খাইতে দেবে না। তোমার চাচির শরীরটা ভালো যাচ্ছে না, কি করবো, তো বাধ্য হয়ে দারোয়ানের চাকরিটা নিছি। আঙ্কেল সবই তো বুঝলাম, প্রথম যেদিন দেখি সেদিন দেখেই বুঝছিলাম ও তো বউ তো নয়, যেন একটা খানে দজ্জাল। এখন আর কি করবেন আঙ্কেল বলেন? আর এত কিছু ঘটে গেছে, আপনার ছেলেকে আপনারা জানান নাই? না না মা, এই কথা ভুল করে আমার ছেলেকে জানানো যাবে না। আর হ্যাঁ, তুমিও কখনো আমার ছেলেকে বলো না, ঠিক আছে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে জিসান, তুই এই সময় আমার বাড়িতে? আপু, আব্বা তোকে নিয়ে যেতে বলছে, চল এখনই চল। আরে তোর পাগল নাকি? এখন আমি কিভাবে যাই? বাড়িতে একটা লোক নেই। আমার শ্বশুর গেছে ওই নাইট ডিউটি করতে, মানে দারোয়ানের চাকরি নিচ্ছে, মাঝে মাঝে নাইটও করে দিনেও করে। আবার আমার শাশুড়ি, সে তো সেই সকালবেলা বাড়িতে ভিক্ষা করতে, আস্তে আস্তে সন্ধ্যা। এই বাড়িটা আমি কার উপর রেখে যাব? কি বলিস? শোন, এক কাজ কর, তুই আব্বাকে যা বল, আমি 2-1 দিন পরে যাব। না আপু চল, আব্বু আজকে যাইতে বলছে, চল। উফ, তোর তো আমি বুঝাইতেই পারলাম না। আমার কথা শোন, তুই আব্বাকে যা বল যে আপা 2 দিন পরে আসবে, আর আমি আব্বাকে ফোন দিয়ে বলবো না, আব্বা ঠিক বুঝবে না। আচ্ছা আপু শোন, একটা কথা বলি। আচ্ছা তুই আব্বু আম্মুর কথা শুনে এইভাবে আন্টি আঙ্কেলের উপরে এইভাবে নির্যাতন করস, তোর খারাপ লাগে না? এই মায়েটা কি? হ্যাঁ, ওই যে কথাই আছে না, আমারই বিড়াল আমাকে কই ম্যাও। তো তুই সে অবস্থা, তুই কি আমার ভাই নাকি? মাঝে মাঝে তো মনে হয় তুই আমার সৎ ভাই, আপন ভাই না। শোন, আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো, এটা নিয়ে না তোর মাথা কামাইতে হবে না। আমার আর আব্বার বিরুদ্ধে বড় বড় কথা করছে। আপু শোন, এইরকম যদি ধর আমার বউ আমার আব্বু আম্মুর সাথে করে, তাহলে আমি মেনে নিতে পারবো, তুই মেনে নিতে পারবি? এই শোন, আমার বাপ্পার সাথে তোর বউ খারাপ আচরণ যেন করে দেখে, চুল ছিঁড়ে একদম শেষ করে দিব। কোথায় আমার বাপ মা আর কোথায় এই ফকির ফকির নিয়ে আসছে বড় বড় কথা বলতে। শোনে, আমার মিজাজটা খারাপ করিস না, ওইসব কথা বাদ দে। যেহেতু আমি যাবো না, তুই খাওয়া দাওয়া করে বাইরে যাবি। চল, খাওয়ার বাড়ছি, আয় আমার সাথে। চল। আরে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচি, আপনার এই অবস্থা? মারে, আমার কপালে যা থাকবে তাই তো হবে, তাই না? ভালো করেই তো জানো সোহেল বিয়ে করছে, সে বউ বড় লোকের মেয়ে, তার কথায় এ সংসার ওঠে আর বসে। সোহেলও তাই, ও তো প্রবাসে গেছে, ও বউর কথা ছাড়া আর কারো কথা চিন্তা করে না। আর এই বউ বাড়ির কর্তৃত্ব নিছে, সে যেটা বলবে সেটাই করতে হবে, তা না হলে 2 মুঠো ভাতও জোটে না আমাদের কপালে। কি বলেন চাচি এসব? সেদিন চাচাকেও দেখলাম যে দারোয়ানের ড্রেস পরে দারোয়ানি করতেছে, আবার আপনি এই পোশাকে থালাতে নিয়ে ভিক্ষা করতেছেন। আপনার ছেলে তো থাকে সেই প্রবাসে, কেন সে আপনাদের খরচ দেয় না? না মা, সে আমাদের কোনো খোঁজ খবরই রাখে না। বললাম না, সে বোর কথা শোনে। মারে, কপাল যদি ভালোই হইতো তাহলে তো তুমি আমার বাড়ির বউ হয়ে যাইতা, তাহলে হয়তো বা আমাকে এই ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো না, তোমার কাকার দারোয়ানের চাকরি করতে হতো না। আসলে কপালটা খারাপ তো, তাই কোনো কিছুই হলো না। আর সোহেলের কথা বলতেছো, সোহেলের আমি কোনো কিছু জানাইতেও চাই না, কারণ আমি চাই না তার
আমাদের জন্য তাদের সংসারে অশান্তি হোক। না চাচি, এটা একদমই ঠিক না। এত কিছু ঘটে গেছে আর সোহেল কিছুই জানে না। সোহেলকে এসব বিষয়ে জানানোর দরকার। না মা, ওরা ভালো থাক, সুখে থাক। মা আমি জানি। আচ্ছা ঠিক আছে চাচি। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, আমি তোমার কাছে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আমার কাছে কেন? ওই 1000 টাকার দরকার ছিল বাবা। সেটা না হয় বুঝলাম আপনার 1000 টাকার দরকার, কিন্তু এই ব্যাপার কতদিন বলেন? আর তাছাড়া সোহেল তো প্রবাসে থাকে, ও তো ভালো টাকা ইনকাম করে। হ্যাঁ, আমি বলি কি সোহেলের বিষয়টা জানাই। না না বাবা, জানানোর দরকার নেই। দেখেন, এখন যদি তাকে না জানানো হয় সে তো বুঝতে পারবে না, জানতেও পারবে না যে তার বাবা মা এই কষ্ট করতেছে, তার বউ তার বাবা মার সাথে এই ধরনের ব্যবহারগুলো করতেছে। আজকে আপনি রাস্তা রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছেন, আন্টি বা রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে, আপনি রাত দিন সিকিউরিটি গার্ডে চাকরি করতেছেন, এটা কি মানানসই বলেন? কি করব বাবা, হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। আচ্ছা যাই হোক, সেটা আমি পরে দেখবো না। 1000 হবে তো? হ্যাঁ বাবা, 1000 হবে। আচ্ছা ঠিক আছে। অনেক উপকার করলে বাবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, হ্যাঁ বলো। আরে সব কিছু তো তোমার প্ল্যান মতোই চলতেছে। তুমি যেভাবে যেভাবে বলছো না, সেম সেভাবেই সব কিছু করছি। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা রাখি, একটু পরে কথা বলবো। হাই বুড়ি, এই কি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিলে? ওই কিছু করতেছি। এই আমি কি চোখে দেখি নাই? তুই আড়ি পেতে পেতে আমার সব কথা শুনতেছিলি, তাই না? তাহলে কি আমার উপর কি নজর রাখতেছিলে? আমি কিছুই করতেছিলাম না বৌমা, আমি আসছিলাম একটা কথা বলার জন্য। কি কথা বল? বৌমা, তুমি আমার ভিক্ষা করতে বলছো, আমি ভিক্ষা করতেছি। সংসারে যত কাজকর্ম আছে করতে বলছো, আমি সবই তো করতেছি। তোমার শ্বশুর বয়স্ক মানুষ, তার মধ্যে অসুস্থ, তারে দারোয়ানের চাকরি না করতে দিলে কি হইতো না? এই যদি নাই হয়তো তাহলে কি আমি শক্করে পাঠাইছি? তোরে ভালো করে আগে বলছি না, এই বাড়িতে থাকতে হলে দুজনকে ইনকাম করতে হবে। বৌমা, তুমি যা যা বলবা আমি সব কাজ করব। আমি কোনোটাই কোনো সময় না করব না। আমি ভিক্ষা করে এসে তোমার টাকা দিব, তারপর সংসারে যে যে করার দরকার, যা যা করার দরকার, বিশ্বাস করো আমি কোনোটাতে না করব না। তারপরও তার চাকরিতে দিও না। ও খুব মায়া হচ্ছে না? তাহলে এক কাজ কর, ওই বুড়াটার বাড়ি থেকে বের করে দি। কি বৌমা, কেন সেটা বুঝতেছিস না? এই তোর আগেই বলছি, তোর আগে বলছি না যে এই বাড়িতে থাকতে হলে সবাইকে কাজ করে খেতে হবে। শোন, যদি এই বাড়িতে থাকতে চাস না, বুড়া বুড়ি দুইজনে কাজ করবি, খাবি দাবি থাকবি। আর যদি তা না হয় তাহলে এখনো বল, এত কষ্ট করে তোর গায়ে হাত কেন তুলবো? হ্যাঁ, তোর গায়ে হাত তুলবো না, এই যে তোরা গরুটি বিভাগ মারতেও যাবো না। কি করবো জানিস? সুন্দর করে ঘাট ধাক্কাতে দুটারে গেটের বাইরে বের করে দিবি, তারপর আস্তে আস্তে ভিক্ষা করবি আর দুজন আস্তে আস্তে থাকবি। কি আমি কিরে কোনটা করবি? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার আর কোনো কিছু বলার নাই। শোন, এখন থেকে না আমার উপর নজর রাখবি আর না ফুকচি পেরে কোনো কথা শুনতে আসবি। আর এইসব উল্টাপাল্টা কথা না বলার জন্য আমার কাছে আসবে। যা এখন এখান থেকে, আমি আমার বাবার সাথে জোরলে কথা বলবো। কিরে যাইতে বলছি না? এই যা এখান থেকে। সহ্য, এই ফকিরনিটা না কখন কোন সময় চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যালো, হ্যাঁ বলো। আর বইলো না, এই ফকিরনিটা হুটহাট। বাবারে, আমার কটা ভিক্ষা দাও না, সারাদিন কিছুই খাই নাই। আল্লাহ তোমার অনেক বড় করুক, হায়াত দিক। মা, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? কেন ভিক্ষা করতেছি শুনবি? হ্যাঁ মা, আমাকে শুনতেই হবে।
একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করছে? মা, আমি সব বুঝতে পারছি, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। চলো মা। বৌমা, বৌমা, আরে আসি। উফ, কি হয়েছে নাকি? হ্যাঁ, এই সন্ধ্যার সময় বোমা বোমা করে চিল্লা করতেছে। কি বলেন? আমার চাকরিটা নাই হয়ে গেছে। চাকরি নাই হয়ে গেছে মানে? কি করছেন আপনি যে চাকরি নাই হয়ে গেল? নিশ্চয় চুরি চামারি করছেন না? না মানে তুমি তো জানো আমি এমনিতে অসুস্থ মানুষ, তারপরে মাথাটাও ব্যথা। আর এই অসুস্থ মানুষকে তো আর সারা টাকা দিয়ে তারা রাখতে পারে না, ও আর তাই আমার চাকরিটা চলে গেছে। এই অসুস্থ মানুষ বলতেছিস না? খাওয়ার সময় তো ঠিকই খাইতে পারিস, তখন তো শরীর খারাপ করে না, তখন তুই অসুস্থ হস না? তুই বলিস না বৌমা আমি অসুস্থ, আমি খাবো না, আমাকে খাবার দিতে হবে না। শোন, এসব নাটক করে না কোনো লাভ নেই। যেহেতু কাজই করবি না, তাহলে এই বাড়ি থেকে কেন আসছিস? তোর তো চাকরি নেই, এই বাড়ি থেকে বের হয়ে যা। ও মা, তুমি কোন ধরনের কথা বলতেছো? এই শোন, কোন ধরনের কথা বলবো? হ্যাঁ, তোকে বা তোর বউকে না শ্বশুর শাশুড়ি হিসেবে আমি মানি না। তোমার শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না, সে আসেনি এখনো বুঝি? না, বউটা এখনো ফিরিনি। হয়তো 2 টাকার জন্য দূরে কোথাও ভিক্ষা করতে গেছে, আবার এমনও হতে পারে অন্য কারোর সাথে টাকার জন্য হাত ধরে পালিয়েও যেতে পারে। সূচনা! সোহেল, তুমি? হ্যাঁ আমি। তোর মুখে যখন যা আসে তুই তাই বলবি। তুই আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি ভাবছিস তুই যা বলবি, তুই যা করবি সেটাই হবে? হ্যাঁ, আমি তোমার বাবার টাকায় প্রবাসে গেছি, প্রতিষ্ঠিত হয়েছি, এই জন্য তুমি সবকিছু কিনে নিছো না? তুমি জানো এদেশে হাজারো যুবক আছে যারা বেকার হয়ে ঘুরে বেড়ায়, তাদের অনেক স্বপ্ন নিজে কিছু করবে, নিজের পরিবারের হাল ধরবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কোনো কিছু করতে পারে না। কিন্তু কেন জানো? কারণ তাদের কাছে একটা ব্যবসা করার জন্য পুঁজি নেই, প্রবাসে যাওয়ার মতো টাকা নেই। তারা অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু করতে পারে না। তোমার উপর নির্ভর করে তোমার বাবার টাকা দিয়ে আমি প্রবাসে গেছি, রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করছি, টাকা উপার্জন করছি, তোমার বাপের সমস্ত টাকা ফেরত দিছি। তাই আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আমার বাবা মাকে ভালো রাখার জন্য। তুমি জানো আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, তারা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে একটা ভালো পোশাক না পরে আমাকে ভালো পোশাক পরাইছে, আমাকে পড়াশোনা করাইছে। আমি প্রবাসে গিয়ে অনেক টাকা ইনকাম করব, এই স্বপ্ন আমার মধ্যেও ছিল। জানিস আমি প্রবাসে যে কত কষ্ট করছি, কোনোদিন একটা ভালো পোশাক পরি নাই, কোনোদিন ভালো মন্দ খাইনি। আমার রুমমেটরা বলতো আমি নাকি কিপটা, আমি ভালো মন্দ খাই না, ভালো পোশাক পরি না। আমার মনের মধ্যে শুধু একটাই চিন্তা ছিল, আমি অনেক টাকা ইনকাম করব, আমার বাবা মার মুখে হাসি ফুটাবো। কিন্তু তুই সেটা করতে দিস না, তুই আমার বাবাকে নির্যাতন করছিস, অপরাধ করছিস। শুধু তাই নয়, তুই আমার বাবাকে গেট দারোয়ান বানাইছিস, তুই একজন প্রবাসীর মাকে রাস্তার ভিক্ষুক বানাইছিস। কেন একজন প্রবাসীর মা কেন রাস্তার ভিক্ষুক হবে? একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? বল, তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? তোর সমস্ত চাহিদা আমি পূরণ করছি, তুই ভালো থাক সেটা আমি চাইছি। ফোন করে কোনোদিনও বলিস না সোহেল তুমি খাইছো, তুমি কেমন আছো? ফোন করে শুধু একটা কথাই বলতি, সোহেল মাসের 5 তারিখ চলে যাচ্ছে, তুমি কবে টাকা পাঠাবা? শুধু টাকা টাকা আর টাকা। এত টাকা দিয়ে তুই কি করবি বল? এত টাকা দিয়ে কি করবি? সব টাকা কি তুই কবরে নিয়ে যাবি? যাই হোক, চোর না শোনে ধর্মের কাহিনী। তোর মতো কাল না গেলে একজন প্রবাসীর কষ্ট কেমন করে বুঝবি?
তোর মতো কান্নাকিনি মেয়ের সঙ্গে আমি সংসার করবো না, তোকে আমি তালাক দিব। না না সোহেল, এরকম কথা বলো না। আব্বা, আমার ভুল হয়ে গেছে। আম্মা, আম্মা দেখেন, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি। আপনার ছেলেকে বুঝে না। ও বাবা, আমাকে যেন তালাক না দেয়। আমি বলি আমি ভুল করছি। বাবা সোহেল, যেহেতু বৌমা তার ভুল বুঝতে পারছে, এবারের মতো ওরে ক্ষমা করে দিন। তবে একটা কথা কি বৌমা জানো, তোমরা বউরা কেন যে শাশুড়িরে মানতে পারো না এইটাই আমি বুঝি না। যতই টাকা পয়সা হলে মেয়ে হও না কেন, আরে শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, শ্বশুর শাশুড়ি হচ্ছে নিজের মা বাবার থেকেও বড়। তাদেরকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, তবেই ভালোবাসা পাওয়া যায় বৌমা। কিন্তু তোমরা সেটা বুঝো না। যদি তোমরা এসব বুঝতা তাহলে সংসারে অন্তত শাশুড়িকে ভিক্ষার থালা নিয়ে বাইরে বাইরে ভিক্ষা করতে হতো না। আমি না বুঝে অনেক অন্যায় করছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমি তো আমার ভুলটা বুঝতে পারছি, বলেন আমি স্বীকার করছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর আপনাদের সাথে খারাপ আচরণ করবো না। আপনি যা বলবেন এই সংসারে তাই হবে। আপনাদের কথা মতো আমি চলবো, সোহেল যা বলবে তাও শুনবো। আমি এই বাড়িতে কাজের লোকের মতো থাকবো, আপনাদের সেবা করবো। না বৌমা, কাজের লোকের মতো থাকতে হবে না। তুমি আমার মেয়ে আর আমি তোমার মা। এভাবে থাকতে